কি গো, চাটা পাবো কি পাবো না? এত বেলা হলো, এখনো পর্যন্ত চাটা পেলাম না। মেঘ, মেঘ, তুমি কোথায়? দেখতে পাচ্ছি না কেন আমি তোমায়? শাড়িতে হাত মুছতে মুছতে রাগে গজগজ করতে করতে বলে উঠল, আমার তো আর তোমার মতো কাজ নেই, তাই হাত পা ছড়িয়ে বিছানায় ঘুমাচ্ছি আমি। সকালবেলায় বৌঠানকে এমন চণ্ডী রূপে দেখে আমার একটু ভয় হলো। আবার কি হয়েছে কে জানে দুজনের মধ্যে। কদিন বাড়িতে ছিলাম না, প্রকাশনীর কাজে একটু বাইরে গিয়েছিলাম। আজ সকালে সবে ফিরে সোফায় বসেছি, আর বসেই এই চিৎকার। ওহ, আর পারি না যেন। দুজনে মিলে যে কি করে কে জানে। তাদের কথার মাঝখানেই আমি বলে উঠলাম, আরে কি হয়েছেটা কি বৌঠান? আজ তোমার এমন রূপ কেন বলো তো? রথিজিৎ কি কিছু করেছে নাকি? আমার প্রশ্ন শুনে রথিজিৎ আমার দিকে কটমটিয়ে তাকিয়ে বলে উঠল, সব দোষ এই নন্দ ঘোষ রথিজিতেরই না? এই এ কথা আমি কখন বললাম? বললে তো। বুঝতে পারলাম পরিবেশ আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে, তাই শান্ত করার জন্য আমি প্রথমে বলে উঠলাম, না না, আমি এমনটা বলতে চাইনি। তুমি কিছু মনে করো না। দেখো তো, বলো কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। তা বৌঠান, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। আর তুমি রথিজিৎ? আমি আর কেমন থাকবো, আমি ভালোই আছি। বুঝতে পারলাম দুজনের মধ্যেই মান অভিমানের পালা চলছে, তাই দুইজনের মধ্যে আর নিজেকে জড়ালাম না। জানি দুজনের ব্যাপার দুজনেই ঠিক মিটিয়ে নিতে পারবে। এমন সময় দরজায় টোকা পড়ল। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখতে পেলাম মাঝ বয়সের এক ব্যক্তি ঘরের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। বয়স বেশি হবে না, ওই 30 থেকে 35-এর মধ্যে হবে। বেশ বিধ্বস্ত তার চেহারা, চোখ মুখ বসে গেছে, মাথার চুল এলোমেলো। আমাকে দেখেই জিজ্ঞাসা করলো, বলছি রথিজিৎ বাবু কি বাড়িতে আছেন? আমি বললাম, হ্যাঁ বাড়িতেই আছে, আপনি ভিতরে আসুন। কথাটা শুনে উনি ভিতরে এলেন। ভিতরে এসে রথিজিতের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, আপনি তো রথিজিৎ বাবু নয়? রথিজিৎ প্রশ্নটা শুনে বলে উঠল, হ্যাঁ, আমি রথিজিৎ চ্যানেল। বলুন কি বলতে চান? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমি, যদি আমায় একটু দয়া করতেন। হা, এমন করে বলছেন কেন? আপনি আগে শান্ত হয়ে বসুন, তারপর বলুন কি হয়েছে। বেচারাম, বেচা, তা কোথায় গেলি? এক গ্লাস জল নিয়ে আয় তো। ঘরের ভিতর থেকে বেচারামের শব্দ এলো। আসছি বাবু। কিছুক্ষণ পরে বেচারাম এক গ্লাস জল এনে দাঁড়াতেই রথিজিৎ আঙুল বাড়িয়ে আগন্তুক ব্যক্তির দিকে ইশারা করলে বেচারাম জলের গ্লাসটা ওনার দিকে বাড়িয়ে দিলেন। গ্লাসটা হাতে নিয়ে তিনি ঢক ঢক করে জল পান করে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর শান্ত হতেই রথিজিৎ বলে উঠল, এবার বলুন আপনি কি বলতে চান। নমস্কার, আমার নাম সুজন ভট্টাচার্য। বড়ই বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমি। আপনি আমায় এই বিপদ থেকে দয়া করে রক্ষা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগে আপনি বলুন আপনার কি হয়েছে। সম্পূর্ণ ঘটনা জানতে না পারলে তো আমি কিছুই করতে পারবো না। আপনি বলুন কি হয়েছে, আর প্রথম থেকেই বলবেন, কোনো ঘটনা বাদ দেবেন না। হ্যাঁ, আমি নিশ্চয়ই আপনাকে সবটাই প্রথম থেকে বলবো। আজ থেকে 15 দিন আগের কথা। আমার স্ত্রীর বাপের বাড়ি নদিয়া জেলার একটা গ্রামে। বেশ কিছুদিন ধরেই আমার শ্বশুরমশাইয়ের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। টেলিফোন নেই, চিঠির মাধ্যমেই যা যোগাযোগ হয় আর কি। শাশুড়ি নেই, অনেক বছর হলো তিনি মারা গেছেন। তাই শ্বশুরমশাই একাই থাকতেন। ওনার একটি মাত্র মেয়ে, মানে আমার স্ত্রী। আমার স্ত্রীর নাম হলো সুজাতা। আমার স্ত্রী অনেকগুলো চিঠি লিখেছিল তার বাবাকে, কিন্তু তার একটারও উত্তর আসেনি তার কাছে। তাই আমার স্ত্রীর প্রচণ্ড দুশ্চিন্তা হতে থাকে।
এমনই একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমার স্ত্রী কান্নাকাটি জুড়ে দেয়, বলে সে এখনই বাপের বাড়ি যাবে। স্বপ্নে তার বাবার শরীর ভালো নেই, এই দেখেই সে এখন বাপের বাড়ি যেতে চায়। সেই পরিস্থিতিতে আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমার অফিসের কাজ আছে, সঙ্গে সঙ্গে বললে তো আর ছুটি দেবে না। কিন্তু ওদিকে স্ত্রীর কান্নাকাটি দেখে আমিও আর মানা করতে পারলাম না। সিদ্ধান্ত নিলাম সুজাতাকে আগে পাঠিয়ে দিই, তারপর আমি না হয় একদিন কাজ মিটিয়ে শ্বশুরবাড়িতে যাব। সেই মতোই কাজ করলাম, স্ত্রীকে বাসে চাপিয়ে দিলাম। ওখানে পৌঁছে সুজাতা চিঠিও লিখেছিল আমায়। তারপর আমি আরও চিঠি লিখেছিলাম, কিন্তু তার কোনো উত্তর আসেনি আমার কাছে। আমি মনে করলাম হয়তো বাবার শরীর ভালো নেই, সেই জন্য সময় পাইনি চিঠি লেখার। তাই আমিও সেই ঘটনায় তেমন কোনো গুরুত্ব দিইনি। এক সপ্তাহ পরে আমি অফিসের কাজ মিটিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আর সেখানে গিয়ে আমি এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হলাম। এতক্ষণ পর আমি বললাম, কীরকম আশ্চর্যজনক ঘটনা? বলছি, ওখানে গিয়ে যখন আমি ঘরে ঢুকতে যাব, তখন বাড়ির দারোয়ান আমার পথ আটকে দাঁড়ালো। বলল, আপনাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেওয়ার নিষেধ আছে। সে কথা শুনে আমার মাথা গেল গরম হয়ে। আমি বললাম, আরে আমি জামাই মানুষ, আরে আমাকে মানা করবেই বা কে? আর জামাইয়ের এইভাবে পথ আটকানোর স্পর্ধাকার হবে শুনি? আমি আরও বললাম, তুমি আমায় চেনো না, তাই এমন কথা বলছো আমায়। আমি হলাম এই বাড়ির জামাই, তাই আমাকে যেতে দাও তাড়াতাড়ি। কিন্তু দারোয়ান তো আমার কোনো কথাই শোনে না। তারপর রেগে চিৎকার করতে শুরু করলাম। সুজাতার নাম ধরেও বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু সুজাতা বেরিয়ে এলো না। আমার ভারী রাগ হলো। আমার চিৎকারে পাড়ার আশেপাশের এলাকার লোক জড়ো হয়ে গেল বাড়ির কাছে। আর তার মধ্যে থেকেই পাড়ার এক বৃদ্ধ বলে উঠল, কি জামাই, তুমি এভাবে চিৎকার করছো কেন? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আর বলবেন না, জানেন কখন থেকে আমি এই দারোয়ানকে বলছি আমি এই বাড়ির জামাই, তো আমাকে কিছুতেই সে ঢুকতে দিচ্ছে না। তার উপর আমি আমার বউ সুজাতাকে কখন ধরে ডেকে যাচ্ছি, সে কোনো সাড়াই দিচ্ছে না। তাই আমি অগত্যা চিৎকার শুরু করেছি। বলছি যে আমার স্ত্রী ভিতরে আছে। সুজাতা এসেছে নাকি? কই কই, ওকে তো দেখিনি। হ্যাঁ, আজ থেকে তো 7-8 দিন আগেই এসেছিল সুজাতা। সে কি? কই, আমরা তো ওকে দেখিনি। আমার কথাটি শুনে না কেমন যেন চিন্তা হতে লাগলো। কিছু বলতেই যাব, এমন সময় দেখতে পেলাম বাড়ির ভিতর থেকে আমার স্ত্রী সুজাতা বেরিয়ে আসছে। সঙ্গে আবার একজন লোকও আছে, তাকে আমি চিনি না। সুজাতা এসে আমার সামনে দাঁড়ালো। আমি বললাম, আচ্ছা এসব কি সুজাতা? আমাকে ভিতরে যেতে দিচ্ছে না, তার উপর আমি তোমাকে কতবার করে ডাকলাম, তুমি কি শুনতেও পাওনি? আচ্ছা বাদ দাও ওসব কথা, এখন চলো ভেতরে যাই, অনেক পরিশ্রম হয়েছে, একটু বিশ্রাম নিই, তারপর কথা হবে তোমার সাথে। আচ্ছা বলছি, বাবা কেমন আছেন? আর তার উপর তুমি আমায় চিঠি পাঠাচ্ছ না কেন? হ্যাঁ? আমার প্রশ্ন শুনে সুজাতা চুপ করে রইল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, পরে বলবে না হয়, চলো আগে বাবার সঙ্গে দেখা করে আসি। এই বলে আমি বাড়ির ভিতরে যাব, তখনই সুজাতা আমাকে বলল, তুমি এখানে কেন এসেছো? তুমি বাড়ি ফিরে যাও। কথাটা শুনে আমি ভারী অবাক হলাম। আমি বললাম, আরে কি বলছোটা কি তুমি? হ্যাঁ, আমি বাড়ি ফিরে যাব বলে এখানে এসেছি? বাবার সাথে দেখা করব বলেই তো আমি এলাম, আর বাবার সাথে দেখা না করেই আমি চলে যাব? আচ্ছা কি হয়েছে বলো তো সুজাতা, তুমি এইভাবে কথা বলছো কেন? বাবা কেমন আছেন? বাবা ভালো আছে, তুমি বাড়ি ফিরে যাও। আমার তখন মাথাটা বেশ গরম হয়ে উঠল, আর আমি বেশ জোরেই বলে উঠলাম, এ কেমন কথা? হ্যাঁ, বাড়ি ফিরে যাও মানেটা কি? আমি এতটা রাস্তা জার্নি করে এখানে এসেছি, আর তুমি আমাকে বাড়ি ফিরে যেতে বলছো? আমি বাড়ি ফিরে যাব না, রাস্তা ছাড়ো, আমি ভিতরে যাব। বললাম তো ভেতরে যাওয়ার কোনো দরকার নেই, তুমি বাড়ি ফিরে যাও। আমি দেখলাম যে সুজাতার মুখের অবস্থাটা কেমন একটা হয়ে গেছে, বেশ ভয় আছে, সেটা আমি বুঝতেই পেরেছি। তাই আমি এবার আস্তে আস্তে বললাম, কি হয়েছে সুজাতা, তুমি এইভাবে কথা বলছো কেন?
দেখলাম সুজাতার চোখ থেকে জল চিকচিক করছে। বুঝতে পারলাম কিছু তো একটা হয়েছে। সুজাতা মুখে বলছে না কথাগুলো, সে শুধু বারে বারে পাশে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে দেখছে। লোকটির বয়স ওই আমার শ্বশুর মশাইয়ের মতোই হবে, মুখে চাপা দাড়ি আর গোঁফ, চোখে মোটা ফ্রেমের চশমা। কিন্তু তিনি কে? সুজাতা কি ওনাকে ভয় পাচ্ছে? কিন্তু কেন? কি কারণেই বা ভয় পাচ্ছে সে? আগে আমি যখন এ বাড়িতে আসতাম তখন কাজের লোকগুলো পর্যন্ত বেরিয়ে আসতো, আজ এলো না কেন? কি চলছে এখানে? মনে মনে স্থির করলাম সব না জেনে আমি কিছুতেই যাব না। আমি আবার বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে বাড়ির দারোয়ান আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। আমি বুঝতে পারলাম কিছু তো একটা হয়েছে। আমি আবার চিৎকার শুরু করলাম, কিন্তু সুজাতা আর কোনো কথা বলল না, চুপচাপ ঘরের ভেতর চলে গেল। তখন আমার চিৎকার শুনে সেই বৃদ্ধ লোক আবার আমার কাছে এলেন আর বললেন, কি 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 হয়েছে জামাই বাবা? এভাবে চিৎকার করছো কেন? আরে আর বলবেন না, এতটা রাস্তা আমি এলাম, ঘরে ঢুকতে পর্যন্ত দিল না। কি হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না। সাথে সুজাতাও এমন ব্যবহার কেন করছে আমি তা জানি না। আচ্ছা কাকাবাবু, আপনি কিছু বলতে পারবেন? কি হয়েছে সুজাতার বাবার? উনি ঠিক আছেন তো? কি আর বলবো বাবা, সব কিছু তো ঠিকঠাকই চলছিল, কিন্তু ওই লোকটি আসার পর থেকে শেখরকে আর তেমন দেখতে পাইনি। আচ্ছা উনি কে? ওনাকে তো আমি আগে কোনোদিনও দেখিনি। আমিও তো দেখিনি। শেখরের সাথে আমার কত দিনের বন্ধুত্ব, প্রতিবেশী বলে নয়, ছোটবেলা থেকেই একসাথে আমরা খেলাধুলা করেছি, বড় হয়েছি, কিন্তু এই লোককে আমি কোনোদিন দেখিনি। তবে এই লোক যবে থেকে এসেছে তবে থেকে শেখরকে আর বাইরে আমি খুব একটা দেখিনি। তারপর সুজাতা যে এসেছে সেটাও তো আমি জানতাম না। তুমি আজ এসে বললে বলে তো আমি জানতে পারলাম। দেখো কাণ্ড, সুজাতাও তো ঘর থেকে বের হয়নি। কি হচ্ছে কে জানে? ঘরের ভেতর দারোয়ান তো ঢুকতে পর্যন্ত দেয় না কাউকে। তাহলে বুঝবো কেমন করে বাড়ির ভেতরে কি হচ্ছে? আরে আপনার কথা শুনে তো আমার আরো চিন্তা হচ্ছে। কি করি বলুন তো? সে তুমি যাই করো, এখন অনেকটা রাস্তা এসেছ, চলো আমার ঘরে। আজ দুপুরের খাবারটা না হয় আমার বাড়িতেই খাবে, তারপর বিশ্রাম নেবে, পরে না হয় দেখা যাবে কি করা যায়। এমন হলে তখন অন্য ব্যবস্থা নেওয়া যাবে। এরপর আমি সেই পাশের বাড়ির কাকাবাবুর বাড়িতে গেলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রামও নিলাম। তারপর বিকালের দিকে আবার সুজাতার বাড়িতে গেলাম, কিন্তু সেই একই অবস্থা। দারোয়ান আমাকে কোনো মতেই ভেতরে যেতে দিল না, আর সুজাতার সাথেও দেখা করতে দিল না একবার। ব্যাপারটা আমার মোটেও ঠিক লাগলো না। সিদ্ধান্ত নিলাম পুলিশে খবর দেব। কি হয়েছে সেটা আমার জানা দরকার। সেই রাতটা আবার ওই কাকাবাবুর বাড়িতেই থেকে গেলাম। সকাল হতেই আমি গেলাম থানায়। থানায় গিয়ে পুলিশকে সব ঘটনাটা খুলে বললাম। সব শুনে পুলিশ দুজন কনস্টেবল আর একজন মহিলা কনস্টেবল নিয়ে আমার সাথে সুজাতার বাড়িতে এলেন। পুলিশ দেখে দারোয়ান আর কোনো কথাই বলল না। দরজা ঠেলে পুলিশ ভেতরে ঢুকে গেল, সঙ্গে আমিও গেলাম। সাথে ওই বৃদ্ধ কাকাবাবুকেও ডেকে নিয়ে গিয়েছিলাম। ভেতরে গিয়ে পুলিশ ডাকাডাকি করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সেই লোকটিকেও দেখতে পেলাম আমি আবার। তিনি এসে আমার সামনে দাঁড়ালেন। তারপর পুলিশ বলল, আপনি কে? আপনার নাম কি? আমার নাম বটে হারাধন মাঝি।
আপনি কে হন শেখর বাবুর? আমি শেখরের দুঃসম্পর্কের এক আত্মীয়। তা সে দুঃসম্পর্কের আত্মীয়টা কেমন? আমার পিসির খুড়তুতো ভাই শেখরদা। শেখরদার শরীরটা ভালো নেই, তাই শেখরদা আমাকে এখানে থাকতে বলেছে। ওই জন্যই আমি এখানে আছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সেই বর্ধমানে। শেখর বাবু কোথায় এখন? নিজের ঘরে আছে। ওনাকে ডাকুন। দাদার শরীর তো ভালো নেই, বিছানাগত, তাই দাদা কারোর সাথে কথা বলতে পারেন না। আচ্ছা, আমরা ওনার সাথে দেখা করতে চাই। চলুন, আমাদের ওনার ঘরে নিয়ে চলুন। চলুন তবে, কিন্তু মনে হয় না যে দাদা কথা বলতে পারবে বলে। আচ্ছা ঠিক আছে, সে না হয় দেখা যাবে, এখন চলুন। পুলিশ সাথে ছিল বলে সেই লোকটার কোনো কথা বলল না। বাবার ঘরে গেলাম আমি, দেখলাম বাবা একেবারে বিছানার সাথে মিশে গেছে। বাবার এই কি অবস্থা হয়েছে, চোখের তলায় কালি, শরীর যে ওনার মোটেও ভালো নেই সেটা আমি বুঝতে পারলাম। তখনই পুলিশ জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওনার? সে তো জানি না, বয়সজনিত কারণে এরকম হয়েছে। ডাক্তার দেখে গেছে। ওই তো দেখুন ওখানে কত ওষুধ, সব ওইগুলো দেওয়া হয়। আমি তো সময় করে সব কিছুই দিই। আচ্ছা ঠিক আছে, চলুন অন্য ঘরে। তারপরে আমরা অন্য একটি ঘরেতেও গেলাম। তখন আমি বললাম, আচ্ছা বাবার এমন অবস্থা হলো কিভাবে? কিছুদিন আগে পর্যন্ত তো উনি ঠিকঠাক চিঠি লিখেছিলেন, তাতে তো উনি ওনার অসুস্থতার কথাটা বলেননি। তাহলে হঠাৎ করে এতটা অসুস্থ হলেন কিভাবে? সেটা আমি কি করে বলবো বলুন? হয়তো আপনাদের চিন্তায় ফেলতে চাইনি, তাই তো আমাকে চিঠি লিখে ডেকে পাঠালেন। কই সেই চিঠি কোথায়? দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই বলে সেই লোকটা গেলেন চিঠি আনতে। কিছুক্ষণ পর চিঠি এনে পুলিশের হাতে দিলেন। তারপর পুলিশ আমাকে ডেকে বললেন, দেখুন তো, এটাই কি আপনার শ্বশুর মশাইয়ের হাতের লেখা? আমি তারপর চিঠিগুলোকে বেশ ভালো করেই দেখলাম। দেখে বললাম, হ্যাঁ, চিঠিগুলো আমার শ্বশুরমশাইয়েরই হাতের লেখা। আপনি শিওর তো? হ্যাঁ, আমি আগে ওনার চিঠি দেখেছি অনেকবার, তাই বলছি এটা আমার শ্বশুরমশাইয়েরই হাতের লেখা। কিন্তু বুঝতে পারছি না উনি আমাদের ওনার শরীর খারাপ নিয়ে কিছু জানাননি কেন। বললাম তো বাবা, তোমাদের হয়তো চিন্তায় ফেলতে চাইনি, তাই বলেনি। সে না হয় বুঝলাম, কিন্তু ওনার মেয়ে কোথায়? আছে, সুজাতা মা হয়তো নিজের ঘরই আছে। ওনাকে ডাকুন। আচ্ছা, আমি ডেকে নিয়ে আসছি। না 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 না, আমি 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 যাচ্ছি, তোমাকে যেতে হবে না বাবা, তুমি দাঁড়াও, আমি ডেকে দিয়ে আসছি। আমি ভেবেছিলাম যে এই ফাঁকে একবার সুজাতার সাথে হয়তো কথা বলে নেওয়া যাবে, কিন্তু তার হলো না। তাই আর কোনো কথাও বললাম না। সেই লোক গিয়ে সুজাতাকে ডেকে নিয়ে এলো। সুজাতা যখন সবার সামনে এলো, তখন ওকে দেখে আমার মোটেও ভালো লাগলো না। ওর চোখ মুখটাও যেন কেমন যেন হয়ে গেছে। সুজাতাকে বেশ চিন্তিতও লাগছিল। তাকে এমন দেখে আমার নিজেরই চিন্তা হতে লাগলো। আমি বুঝতে পারলাম না এখন আমার কি করা উচিত। সুজাতা পুলিশের কাছে এসে দাঁড়ালো। তখন পুলিশ জিজ্ঞাসা করলো, আপনার নাম সুজাতা? সুজাতা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। উনি আপনার স্বামী? সে তখন আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপর মাথা নাড়িয়ে বলল হ্যাঁ। পুলিশ আবার বলল, আপনারা কাল ওনাকে বাড়িতে ঢুকতে দেননি কেন? উনি তো এ বাড়ির জামাই। তাহলে আপনারা কাল ওনার সাথে এমন ব্যবহার করলেন কেন? দেখলাম সুজাতা একেবারেই চুপ। তখন ওই লোকটা কিছু বলতেই যাবে, তখন পুলিশ ওনাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, আপনি চুপ করুন। আপনাকে যখন প্রশ্ন করা হবে তখন আপনি উত্তর দেবেন। এখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে, উনি উত্তর দেবেন। বলুন সুজাতা দেবী, আপনি কি কিছু বলতে চান? আপনি কাল আপনার স্বামীকে বাড়িতে ঢুকতে দেননি কেন? কি হয়েছিল?
আমি দেখলাম সুজাতা একবার সেই লোকটির দিকে তাকালো, তারপর বলতে শুরু করলো, স্যার আমি বাড়ি যাব না। কেন বাড়ি যাবেন না কেন? কি অসুবিধা আপনার? না, আমি ওখানে মোটেও ভালো নেই। আমাকে ও খুব মারধর করে, ওই জন্য আমি বাপের বাড়ি চলে এসেছি। সুজাতার কথা শুনে আমার মনে হলো যেন আমি 440 ভোল্টের কারেন্টের শক খেলাম। মনে মনে বললাম, কি বলছেটা কি সুজাতা? আমি ওর উপর অত্যাচার করি, মারধরও করি, কিন্তু কখন করলাম আমি এসব? সুজাতা কেন বলছে এসব কথা, এটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। আমি তখন বলে উঠলাম, আরে কি বলছোটা কি সুজাতা? আমি তোমার উপর অত্যাচার করি, এসব কথা তুমি বলতে পারলে? কি হয়েছে আমাকে বলোই না। আমি বুঝতে পারছি তুমি খুব ভয়ে আছো, তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তুমি আমাকে বলো কি হয়েছে, না হলে তো আমি কিছু করতে পারবো না। সুজাতা তখন জোর গলায় বলে উঠল, তোমাকে কিছু করতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। আর ভয় ভয় তো আমি তোমাকে দেখে পাচ্ছি। তুমি আমাকে মারো, অনেক মারো। এই যে আমার হাতে কালশিটের দাগ দেখতে পাচ্ছেন পুলিশ বাবু, এই সবও আমাকে মেরেছে, তাই হয়েছে। এই দেখুন। সত্যি বলছি রথজিৎ বাবু, সুজাতার হাতে এমন কালশিটের দাগ দেখে না আমার খুব কষ্ট হয়। আমি সব বুঝতে পারছি, আমার আর বুঝতে কোনো বাকি নেই যে সুজাতা ওখানে ভালো নেই একদম, কিন্তু একটা গণ্ডগোল নিশ্চয়ই হয়েছে, কিন্তু সুজাতা বলছে না কেন সেটা? তখন আমি বললাম, হে ভগবান সুজাতা, আমি কখন করেছি এসব তোমার সাথে? তুমি মিথ্যা কথা বলছো কেন? আমি মিথ্যে কথা বলছি? মিথ্যে কথা তো তুমি বলছো। তোমার ভয় নেই সুজাতা, এখানে পুলিশ আছে, তুমি বলো কি হয়েছে। বললাম তো আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না, এসব তুমি আমাকে মেরেছো বলেই দাগ হয়েছে। আমি এখানে ভালো আছি, তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমার সাথে যাব না। না, আমি বাড়ি ফিরে যাব না। আর তুমি আমার নামে মিথ্যে বলছোই বা কেন? আমি তোমার উপর অত্যাচার করেছি এ কথা কোনোদিনও আমি ভাবতে পর্যন্ত পারি না, আর তুমি এই সব কথা বলছো। সুজাতা এবার চুপ করে যায়। পাশে দাঁড়িয়ে থাকা সে বৃদ্ধ কাকাবাবু বলে উঠলেন, সুজাতা মাকে কি বলেছিস তুই? জামাই কত ভালো মানুষ, আর তুই এইভাবে জামাইকে বলেছিস? আমার তো মনে হচ্ছে ব্যাপার অন্য। তুই আমাদেরকে বল বল তোর কি হয়েছে, আর তোর বাবার শরীর এত খারাপ হলো কিভাবে? তোর বাবা তো ভালোই ছিল, এ কদিনের মধ্যে তোর বাবার অবস্থা এরকম কিভাবে হয়ে গেল? তোর তোর বাবার হয়েছেটা কি? ডাক্তার কি বলেছে? কিছু কি হয়েছে? তাহলে আমরা অন্য ডাক্তারকে দেখাতে পারি। না না, বাবা ঠিক আছে, বাবার কিছু হয়নি, শুধু বয়সের কারণে এরকম হয়ে গেছে। আর কাউকে ডাক্তার দেখাতে হবে না, তোমরা বাড়ি যাও। না, আমি বাড়ি যাব না। আরে যতক্ষণ না পর্যন্ত আমি সত্যিটা জানতে পারছি ততক্ষণ তো আমি বাড়ি যাবই না। বললাম তো আমি তোমার সাথে বাড়ি যাব না, তোমার সাথে আর ঘর সংসার করার আমার কোনো ইচ্ছা নেই, তুমি বাড়ি ফিরে যেতে পারো। আমি তোমাকে নিয়েই বাড়ি যাব, তোমাকে এখানে রেখে আমি কোনো মতে যাব না। বললাম তো আমি যাব না। দাঁড়ান দাঁড়ান, এভাবে ঝামেলা করবেন না, এখানে তো আবার উল্টো ঘটনা দেখছি। এরকম করলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নেব। সুজনবাবু, আপনার স্ত্রী সাবালক, আর উনি নিজের ইচ্ছা এখানে আছেন, তাই আমরা আর কিছুই করে উঠতে পারছি না। আর এরপরও যদি আপনি কোনো জোর জবরদস্তি করেন তাহলে আমরা বাধ্য হব আপনাকে থানায় তুলে নিয়ে যেতে। তাই বলছি, উনি যখন এখানেই থাকতে চান তাহলে আপনি এখানেই ওনাকে রেখে দিন। আপনি বাড়ি ফিরে যান আর নিজেকে একটু ভালো করার চেষ্টা করুন, দেখবেন সুজাতা দেবী নিশ্চয়ই আপনার বাড়িতে ফিরে গেছে। আপনি এখন বাড়ি যান। পুলিশের কথা শুনে আমি তো আরেক বিপদে পড়ে গেলাম। তখন পুলিশ আমাকে ওখান থেকে বের করে আনলো আর বলল বাড়ি ফিরে যেতে। আমি পিছনে ফিরে দেখলাম সুজাতার চোখে জল টলটল করছে। বুঝতে পারছি কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে, না হলে সুজাতা এমন আচরণ তো করে না। কিন্তু কি হয়েছে?
কেন করছে এমন আচরণ সে? আর কারণটাই বা কি? আমি তো কিছুই জানি না। আর ওর সাথে কথা বলতে না পারলে আমি তো এর সমাধান করতেও পারছি না। তাই ভাবলাম যে আরও কিছুদিন ওই কাকাবাবুর বাড়িতে থেকে যাই, আর কোনো রকমভাবে সুজাতার সাথে কথা বলবার চেষ্টা করি। সেই মতো আমি সুজাতার সাথে কথা বলার সুযোগও খুঁজতে থাকি। সব সময় লক্ষ্য রাখতে শুরু করলাম যে কখন সুজাতা বেরিয়ে বাইরে আসবে, কিন্তু সুজাতা বাড়ি থেকে বের হতো না। আমি তাকে দেখতেই পেতাম না। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। সুজাতাকে আমি দেখতে পেলাম না। মনে মনে খুব চিন্তা হতে লাগলো আমার। ভাবলাম আরও একবার থানায় যাব। তারপর ভাবলাম যে আবার যদি সুজাতা অমন ব্যবহার করে, তাই আর থানায় গেলাম না। আর থানায় গেলে যে কোনো লাভ হবে না সেটাও আমি জানতাম, কিন্তু এই অবস্থায় আমি তো কিছু করতেও পারছি না। যেখানে পুলিশ আমার সাথে নেই সেখানে আর কি করতেই বা পারি আমি বলুন? ওদিকে আমার অফিসের ছুটিও শেষ হয়ে যেতে লাগলো। ফিরে আসতে হলো আমাকে। আমি কলকাতায় ফিরে এলাম। সুজাতাকে ওখানেই রাখতে হলো আমায়। যদিও জানি ওখানে বিপদ আছে, কিন্তু তাও আমার কোনো উপায় ছিল না। সুজাতাকে ওখানেই রাখতে হলো। এদিকে আমি অফিস থেকে আরও 15 দিনের ছুটি চেয়ে নিলাম। বড়বাবুকে সব ঘটনাটাই খুলে বললাম আমি। তিনি সব শুনে আমাকে ছুটিও দিয়ে দিলেন। আর তারপরে আমি আবার শ্বশুর বাড়ি গেলাম। সেখানে গিয়ে আমি আরও একটা নতুন ঘটনা জানতে পারলাম। সেটা হলো সুজাতা তার বাবার বাড়িটা বিক্রি করে দিয়েও কোথাও যেন চলে গেছে। এরপর আমার মাথায় বাজ পড়ে গেল, সুজাতা কোথায় গেল? এবার আমি কোথায় খুঁজবো তাকে? পাশের বাড়ির সেই বৃদ্ধ কাকাবাবুকে জিজ্ঞাসা করলাম, বলি সুজাতা কোথায় গেছে? তিনি বললেন, বাবা, তুমি চলে যাওয়ার 2 দিন পর দেখলাম একটা বড় লরি এসে বাড়ির সামনে দাঁড়ালো। তারপর বাড়ির সমস্ত জিনিসপত্র সেই লরিতে একটার পর একটা তুলতে রাখলো। আমি দেখে সেই দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, সব জিনিস তুলে নেওয়া হচ্ছে কেন? তখন আমাকে ওই বাড়ির দারোয়ান বলল, বাড়ি নাকি বিক্রি করে দিয়েছে, তাই সবাই এখান থেকে চলে যাচ্ছে। আমি এবার কি করব কিছুই তো বুঝে উঠতে পারছিলাম না। তোমাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু কোনো উত্তরই পাইনি। হয়তো তুমি বাড়িতে ছিলে না, তাই বা আমি তোমাকে কিছু জানাতে পারিনি। দাদা, আমাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় যাচ্ছিস তোরা অসুস্থ বাবাটাকে নিয়ে। তখন সুজাতা ভ্যাল ভ্যাল করে আমার দিকে তাকিয়েছিল। তখন ওই সেই লোকটা বলল, ওর বাবাকে সুস্থ করার জন্য আমরা বাইরে নিয়ে যাচ্ছি। বাইরে ডাক্তার দেখাবো, আর ডাক্তার দেখাতে অনেক টাকার খরচ আছে। আর ওই জন্যই বাড়িটা বিক্রি করে দিয়েছি। এইসব শুনে আমি তো বেশ অবাক হলাম। তাও আমি বললাম, জামাই তো 2 দিনের মধ্যেই ফিরে আসবে, 2 দিন অপেক্ষা করলে হয় না? আরে তারপর না হয় যাবি, তখন জামাইকে সাথে নিয়েই তোরা যাবি। আমার কথা ওরা শুনলো না, চলে গেল। কতবার করে জিজ্ঞাসা করলাম যে কোথায় যাচ্ছিস, সেটা অন্তত বলে যা, কিন্তু সেটাও বলে গেল না। এখন তুমি বলো বাবা, আমি কি করতাম? এসব শুনে তো আমার আরও চিন্তা হতে লাগলো। সুজাতাকে নিয়ে ওই লোকটা গেল কোথায়? সাথে আমার অসুস্থ শ্বশুর মশাইকেও নিয়ে গেছে। কি উদ্দেশ্য ওনার? কিছুই তো জানি না আমি। শেষে আর কোনো রাস্তা না পেয়ে আমি আবার কলকাতায় ফিরে এলাম। কলকাতায় এসে অফিসের বড়বাবুকে সব ঘটনাটা খুলে বললাম। বড়বাবু সব কথা শুনে খুবই চিন্তা করতে লাগলেন। শেষে আপনার ঠিকানা দিলেন। বললেন যদি কেউ কিছু সমাধান করতে পারে তাহলে সেটা আপনিই করতে পারবেন। আর ওই জন্যই তো আপনার কাছে আসা আমার। এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করুন। আপনি আমার স্ত্রীকে খুঁজে বার করুন, সাথে এই রহস্যেরও একটু সমাধান করুন। পারিশ্রমিক নিয়ে চিন্তা করবেন না আপনি। আমার যা আছে সবটুকু আপনাকে দিয়ে দেবো। তাও আপনি খুঁজে বের করুন আসল রহস্যটা কি। সব শুনে আমি বললাম, এই তো ভারী চিন্তার বিষয়। সত্যি তো, কোথায় গেলেন সবাই তাড়াহুড়ো করে? বাড়ি বিক্রি করে দেওয়ার
মানেটাই বা কি? আর গেলেন তো গেলেন, গেলেন কোথায়? তখন রথিজিৎ বলে উঠল, আচ্ছা সুজনবাবু, আপনার স্ত্রীর কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, আমার সাথেই আছে, আমি সেটাকে সঙ্গে নিয়েই ঘুরছি। আচ্ছা বেশ, আপনি এই ছবিটা আমাকে দিয়ে যান, আমি দেখছি কি করা যায়। আর যে লোকটি আপনার শ্বশুর বাড়িতে ছিল তার কোনো ছবি আছে? না, তার কোনো ছবি নেই। আচ্ছা, তবে ওনাকে আপনার মনে আছে তো? মানে কেমন দেখতে তাকে? মনে আছে বই কি, ওই লোকটাকে আমি জীবনে কোনোদিনও ভুলবো না। আচ্ছা বেশ, তাহলে কাজ করুন, আপনি বলতে থাকুন লোকটি কীরকম দেখতে, আর আমি দেখি মোটামুটি তাকে আঁকার চেষ্টা করতে পারি কি না। সেই লোকটির স্কেচটা আমাকে করতে হবে। তারপর রথিজিৎ একটা পেন্সিল আর একটা খাতা নিয়ে সুজনবাবু যেমন যেমন বললেন তেমন তেমনভাবেই ছবি আঁকতে শুরু করল। রথিজিতের আঁকার হাত খুব একটা খারাপ নয়। সুজনবাবুর বলার সাথে সাথেই খসখস শব্দ করে রথিজিৎ খাতার উপর আঁকিবুঁকি করতে লাগলো। কিছুক্ষণ পর রথিজিৎ একটা ছবি এঁকে সুজনবাবুর দিকে বাড়িয়ে দিল আর জিজ্ঞাসা করল, দেখুন তো সুজনবাবু, লোকটিকে কি এই রকম দেখতে? ছবিটা খুব ভালো করে সুজনবাবু দেখতে লাগলো আর তারপরে চিৎকার করে বলে উঠল, আরে হ্যাঁ হ্যাঁ, এ তো সেই বদলোকটা যার জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি। ও বেটা আমার স্ত্রীকে নিয়ে কোথায় রয়েছে কে জানে। তাই আপনি একটু দেখুন, যত তাড়াতাড়ি সম্ভব সুজাতাকে খুঁজে বার করুন। জানি না সুজাতা কেমন আছে, কি পরিস্থিতিতেই আছে, আপনি একটু তাড়াতাড়ি খুঁজে বার করুন ওকে। আচ্ছা বেশ সুজনবাবু, আপনি এখন বাড়িতে যান, আমি কেসটা নিলাম। আচ্ছা, তার আগে একবার আমাদের নদিয়ায় যেতে হবে। আপনার এখন সময় আছে তো? আমি তো অফিস থেকে 15 দিনের ছুটি নিয়েছি। এখন অফিসে আমার কোনোই কাজ নেই। আপনি যেদিন বলবেন আমি সেদিনই যেতে পারবো। আচ্ছা বেশ, আজ তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাহলে কাল সকাল সকাল একবার নদিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাব। একবার ওই জায়গাটা আমার দেখা দরকার। ঠিক আছে, তাহলে বলুন কাল কখন যাবেন। কাল আপনি সকাল 7টায় আমার বাড়িতে চলে আসুন। এখান থেকেই না হয় আমরা তিনজনে একসঙ্গে বেরিয়ে পড়বো তখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমি আসছি। হ্যাঁ, আসুন আসুন। এই বলে সুজনবাবু চলে গেলেন। আমার বেশ চিন্তা হতে লাগলো। আমি রথিতকে জিজ্ঞাসা করলাম, তোমার কি মনে হচ্ছে? আর তোমার? আমার তো কেসটা বেশ জটিল মনে হচ্ছে। কোনো সূত্র নেই, কিভাবে যে সমাধান হবে কেসটা বুঝতে পারছি না। তুমি সত্যিই কিছু বুঝতে পারছো না? না, এখনো কিছুই বুঝতে পারছি না, তবে কেসটা যে বেশ ইন্টারেস্টিং সেটা বুঝতে আমি পারছি। দেখা যাক, কাল একবার নদিয়ায় যাই, তারপর কি করা যায়। ওই দিন কথা মতো আমরা নদিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঘণ্টাখানেকের পর আমরা নদিয়ায় পৌঁছে সুজাতা দেবীর বাড়ির সামনে এসে হাজির হলাম। দেখলাম বাড়িটা এখন তালা বন্ধ, আশেপাশে কেউই নেই। আমি বললাম, বাড়ির ভিতরে কি একবার যাবে? রথিজিৎ বাড়ির এদিক সেদিক দেখে বলে উঠল, গেলে তো ভালো হতো। আচ্ছা চলো দেখা যাক। বাড়ির সদর দরজা খুলে যেমনি আমরা ভিতরে ঢুকেছি অমনি একজন লোক এসে বলে উঠল, একই বলা নেই খাওয়া নেই, একেবারে সোজা ঘরের মধ্যে প্রবেশ করছে না আপনারা? বলি বাড়িতে এখন কেউ নেই, আপনারা এখন আসতে পারেন। লোকটিকে দেখে আমরা অবাক হলাম। পা থেকে মাথা পর্যন্ত একটু ভালো করে দেখে নিয়ে রথিজিৎ বলে উঠল, তা তুমি কে, মানে এখানে কি করছো? আমি এ বাড়ির মালিক, এখানেই কাজ করি। তা আপনারা কে? আমাকে এত প্রশ্ন করছেন কেন? বলবো সব বলবো। তার আগে এটা বলো তো যে এ বাড়ির সবাই গেছে কোথায়? আগে আপনারা বলুন, আপনারা কারা? আমরা পুলিশের লোক। পুলিশের নাম শুনতে মালি আর কোনো কথা বলল না। রথিজিৎ বলল, বাড়ির চাবি কার কাছে আছে? আমার কাছে তো নেই বাবু।
একদম সত্যি কথা করে বলো। হ্যাঁ বাবু, আমার কাছে নেই, সত্যি কথা, এই মা কালী দিব্যি করে বলছি আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, সরো থেকে। তারপর আমরা বাড়ির চারপাশটা খুব ভালো করে দেখতে লাগলাম। বাগানের পুরো জায়গা দেখে আমরা একটা জায়গায় এসে হাজির হলাম। জায়গাটা ছিল রান্নাঘরের পিছন দিকটা। মাটিটা দেখে আমার ভালো লাগলো না, যেন মনে হলো 4-5 দিন আগে এখানে মাটিটা খোঁড়া হয়েছে। মালিকে ডেকে রথিজিৎ জিজ্ঞাসা করল, এখানেই কি মাটি খোঁড়া হয়েছিল? মালি জায়গাটা দেখে বলে উঠল, বাবু আমি তো কিছু জানি না, আমি তো এই সবে 2 দিন হলো কাজে ঢুকেছি, আর কাজে ঢোকার পর এখানে তো কোনো মাটি খোঁড়া হয়নি। আমার মনে হয় এই মাটি আগেই খোঁড়া হয়েছিল। তাই নাকি? মাটি যে খোঁড়া হয়েছিল সেটা তো বোঝাই যাচ্ছে। কি বিজয়, তোমার কি মনে হয়? জায়গাটা দেখে আমারও সন্দেহ হচ্ছে। বলছো? তাহলে তো দেখতে হচ্ছে। যাও মালি, বুঝলে, ওই কোদাল গাঁইতি এরকম কিছু থাকলে নিয়ে এসো তো। হ্যাঁ বাবু, নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যে মালি কোদাল আর গাঁইতি নিয়ে হাজির হলো। তারপর মালি সেই জায়গাটা খুঁড়তে শুরু করলো। একা মালির পক্ষে তাড়াতাড়ি মাটি খোঁড়া সম্ভবপর হচ্ছিল না, তাই আমিও হাতে হাত লাগালাম। দুজনে মিলে বেশ অনেকটা মাটি খোঁড়ার পরেই একটা পচা দুর্গন্ধ মাটি থেকে বেরিয়ে এলো। গন্ধে সবাই নাকে হাত দিল। বুঝতে আর বাকি রইল না এখানে কোনো লাশ পোতা আছে। আর তারপরেই স্থানীয় পুলিশকে খবর দেওয়া হলো। পুলিশ এসে সেই জায়গা আরও ভালো করে খুঁড়তে লাগলো। কিছুক্ষণ পরেই মাটি সরিয়ে একটা ডেড বডি বার করা হলো। ডেড বডি দেখে সুজনবাবু চিৎকার করে কেঁদে উঠলেন। তারপর বললেন, বাবা, বাবা, আপনার একই অবস্থা হয়েছে বাবা। কথাগুলো বলতে বলতেই কেঁদে ফেললেন। পাশের বাড়ি সেই বৃদ্ধ কাকাবাবু তখন সেখানে এসে উপস্থিত হয়েছে। তিনিও লাশ দেখে বলে উঠলেন, শেখর, তোমার কি অবস্থা হলো? শেখর মারা গেছে? কবে মারা গেল জানতেই পারলাম না। তবে যে সেদিন সুজাতা বলল বাবার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, ওই জন্যই বাড়িটা বিক্রি করে দিয়েছে। শেখর যদি মারাই গেছে তাহলে ওরা কার চিকিৎসার জন্য বাইরে গেল? জামাই বাবা, এবার আমার সত্যি খুব চিন্তা হচ্ছে। সুজাতার কি অবস্থা কে জানে? ওই লোক আদেও সুজাতাকে বাঁচিয়ে রেখেছে কি? কথাগুলো শুনে সুজনবাবু কেঁদে উঠলেন। আর সেই সঙ্গে তিনিও বলে উঠলেন, সুজাতাকে নিয়ে লোকটা কোথায় গেছে রথিজিৎ বাবু? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। কিছু একটা করুন না। সুজাতা ঠিক আছে তো? চিন্তা করবেন না সুজনবাবু, আপনার স্ত্রীকে খোঁজার সব রকম চেষ্টা করছি, আপনি একটু শান্ত হন। এরপর স্থানীয় পুলিশকে সমস্ত ঘটনা বলা হয়। পুলিশ এবার বিশ্বাস করে সুজনবাবুর কথা। সুজাতা দেবীর ছবি আশেপাশে সমস্ত থানায় পাঠানো হয়। নজরদারির সমস্ত ব্যবস্থাও করা হয়। পুলিশ এসে শেখরবাবুর বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। সারা ঘর তল্লাশি করেও কোনো প্রমাণ পাওয়া গেল না। লোকটির কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। এরপর পাক্কা 2 দিন কেটে যায়, কিন্তু সুজাতার কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সুজনবাবু আর আমরা সবাই কলকাতায় ফিরে এসেছি। তবে সুজাতা দেবীর বাড়ির চারপাশে নজর রাখার জন্য বেশ কয়েকজন কনস্টেবলকে রাখা হয়েছে। কলকাতা থেকে তদন্ত চলছে, কিন্তু সুজাতা দেবীর কোনো খবর পাওয়া যাচ্ছে না। এর কিছুদিন পর আমাদের কাছে খবর আসে একটা ডেড বডি পাওয়া গেছে নদিয়া থেকে কলকাতা আসার পথে জঙ্গলে। খবরটা শুনে আমাদের খুব চিন্তা হতে থাকে। পুলিশ যে বডি পেয়েছে তার বিবরণ শুনে আমাদের সুজাতা দেবীর কথাই প্রথম মনে পড়ে। কারণ যে লাশ পাওয়া গেছে তার শরীরের গঠন পুলিশ যেভাবে বর্ণনা করেছে
তাতে আমাদের তাই সন্দেহ হয়েছে। সুজনবাবুকে খবর দেওয়া হয়েছে। তারপর সুজনবাবুকে নিয়েই আমরা সেই ডেড বডি শনাক্তকরণের জন্য যাই। সেখানে গিয়ে আমরা ডেড বডি দেখি, আর সুজনবাবুও দেখেন। আর দেখেই বুঝতে পারা যায় এটা ওনার স্ত্রীর দেহ নয়। সে ব্যাপারে তিনি নিশ্চিত হন, এবং নিশ্চিত হওয়ার পর আমরা অনেকটা চিন্তামুক্ত হই। মনে হলো সুজাতা দেবী হয়তো এখনও বেঁচে আছেন। তারপর আমরা আবার কলকাতায় ফিরে আসি। সেখান থেকেই তদন্ত আবার চলতে থাকে। তারই মধ্যে আমাদের পাড়ায় নতুন ঝামেলা শুরু হয়েছে। সেটা শুধু ঝামেলা বলা যাবে না, রীতিমতো উৎপাত শুরু হয়েছে। আর সেই উৎপাতের বিবরণটা হলো ঠিক এই রকম। রাতের অন্ধকারে এক মহিলার কান্না শোনা যাচ্ছে। এই কান্নার আওয়াজ শুনে যখন বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসছে, তারপর থেকেই সেই মহিলার কান্না কিন্তু আর শুনতে পাওয়া যাচ্ছে না। চারিদিক ভালো করে দেখে যখন কাউকে খুঁজে পাচ্ছে না, তখন সবাই বাড়ির ভেতরে যায়। আর তখন গিয়ে দেখতে পাচ্ছে বাড়ির আলমারি ভেঙে কেউ টাকা গয়না সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে। এটা যে শুধু একটা বাড়িতে হচ্ছে তা নয়, প্রায় দিনই এই একই ঘটনা ঘটে চলেছে। পুলিশ চোরকে খুঁজে পাচ্ছে না, সাথে সেই কান্নারত মহিলাকেও খুঁজে পাচ্ছে না। পুলিশের উপর চাপ বাড়ছে। এমনই একদিন নিধুবাবু আমাদের সাথে দেখা করতে এলেন আর বললেন, ওহ, আচ্ছা, ঝামেলায় পড়া গেছে। এ আবার কোনো চোরের উপদ্রব হলো বলুন তো? সবাই খুব ভয়ে আছে। কে জানে আবার কার ঘরে চুরি হবে। আর আমার তো হয়েছে সব জ্বালা। রাতের ঘুম একেবারে উড়ে গেছে আমার। আমি বললাম, তা কোনো ক্লু আপনারা খুঁজে পাচ্ছেন না? আরে পাচ্ছি নাই তো মশাই। পেলে কি আর তাকে আমি এভাবে পাড়ায় পাড়ায় খুঁজে বেড়াতুম? ও বেটা যতদিন না ধরা পড়ছে ততদিন আমার শান্তি নেই। আমার তো মাথায় আর কোনো বুদ্ধি আসছে না। এইবার আপনি কিছু একটা উপায় বের করুন রথিজিৎ বাবু। এটা তো আপনাদের কাজ, এখানে আমি কি করতে পারি? আমি তো পুরো হাল ছেড়েই দিয়েছি। এই চোরকে তো কিছুতেই ধরা যাচ্ছে না। আচ্ছা, এক কাজ করুন, শহরের সমস্ত রাস্তায় পুলিশের পাহারা কড়া করে দিন। চোর নিশ্চয়ই ধরা পড়বে, আশা তো সেটাই রাখছি। আপনার কি মনে হয় আমি সে কাজ করিনি? আমি আগেই পাহারা জোর করেছি, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। আচ্ছা বেশ, তাও আপনি আরও পাহারা জোর করার কথা বলুন, দেখি কি করা যায়। আচ্ছা, সুজাতা দেবীর কেসটা কি হলো বলুন তো? মানে ওনার কি কোনো খোঁজ পাওয়া গেল? আমাকে খুব ভাবাচ্ছে ব্যাপারটা। আমি এতগুলো কেস সমাধান করেছি, কিন্তু এই রকম কেস আমি আগে কোনোদিন দেখিনি। কথা বলতে বলতে সুজনবাবু এসে আমাদের বাড়িতে হাজির হলেন। আর এসেই তিনি বলতে শুরু করলেন, রথিজিৎ বাবু, সুজাতার কি কোনো খোঁজ পেলেন আপনারা? প্রশ্নটা শুনে রথিজিৎ মুখটা শুকনো করে বলে উঠল, না সুজনবাবু, আপনার স্ত্রীর এখনো কোনো খবর পাওয়া যায়নি। তাহলে সুজাতাকে কি আর আমি কোনোদিনও ফিরে পাবো না? দেখুন সুজনবাবু, তদন্ত তো চলছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। খবর পেলেই আপনাকে আগেই জানানো হবে। কিন্তু আর কতদিন রথিজিৎ বাবু? সত্যিই কি সুজাতা ঠিক আছে? আজ 1 মাস হয়ে গেল সুজাতার কোনো খবর নেই। বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু বিশ্বাস করুন আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমি চলি। এই বলে সুজনবাবু আবার চলে গেলেন। ব্যাপারটা আমাদেরও খুব খারাপ লাগছে। সত্যি চিন্তার বিষয়। সুজাতা দেবীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আজ 1 মাস হয়ে গেল। এদিকে সেদিনের পর থেকে পুলিশের পাহারা আরও কড়া করা হয়েছে। সেই জন্য টানা কদিন আর চোরের উপদ্রবও দেখা গেল না। না কোনো চুরির ঘটনা ঘটেছে, আর না কিছু। এরপর আরও অবাক করার ঘটনা শোনা গেল। সেটা হলো, এক সাধু বাবা তার মেয়েকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। সেই সাধু বাবা যেসব ঘরেই গেছে সেই সব ঘরেই নাকি চুরি হয়ে গেছে।
প্রথমত সেই সাধু বাবা গিয়ে বাড়ির সবাইকে আশীর্বাদ করে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে এ বাড়িতে ঘোর অমঙ্গল নেমে এসেছে, সামনে খুব বড় বিপদ, যজ্ঞ করতে হবে। এই সব বলে বলে মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করে। ঠাকুর দেবতার নাম নিয়ে এভাবে কথা বললে তো সাধারণ মানুষদের ভয় লাগবেই। সেই সব কথা ভেবে সবাই সাধু বাবার মতোই কাজ করতে থাকে। সাধু বাবা প্রসাদ খেতে দেয়, আর সেই প্রসাদ খেয়েই বাড়ির সবাই জ্ঞান হারাতো। আর তারপর যখন জ্ঞান ফিরে আসতো তখন বুঝতে পারতো বাড়ির সমস্ত জিনিস চুরি হয়ে গেছে। তখন আর হাউতাস করে কোনো লাভ হয় না। এই ঘটনা বেশ কয়েকটি ঘরে হয়েছে। তারপর পুলিশের কাছে খবর যখন যায় তখন তারা আবার চোর ধরার কাজে নড়ে চড়ে বসে। এরপর সেই সাধু বাবার তদন্ত চলে, কিন্তু সেই সাধু বাবাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যেন রাতারাতি সেই সাধু বাবা কোথাও উধাও হয়ে গেছে। সাধু বাবার বিবরণ দিয়ে এক ছবি প্রতিটি থানায় পাঠানো হয়েছে, সাথে সেই ছবি দেওয়ালে দেওয়ালে মেরেও দেওয়া হয়েছে। আর বলা হয় এই সাধু বাবার খোঁজ যে ব্যক্তি দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এরপর সাধারণ মানুষ সেই খবর শোনার পর যেখানে যেখানে সাধু বাবা দেখতে পেয়েছে সেই সব সাধু বাবাদের থানায় নিয়ে এসে জড়ো করেছে। তারপর সব সাধু বাবাদেরকে পুলিশ ভালো মতো জেরা করেছে, আর তাতে বোঝা গেছে যে তারা সকলেই আসল সাধু বাবা, তারা কেউ ভণ্ড সাধু বাবা না। কেসটা যেন আরও জটিল হতে থাকে, সুতোর মতো শুধু পেঁচিয়ে যেতে থাকে। সেই সুতোর প্যাঁচ কোনো কিছুতেই খোলা যায় না। পুলিশ ডিপার্টমেন্টের সাথে রথিজিৎ আর আমরা সবাই খুবই চিন্তিত। একদিন দুদিন ছাড়া ছাড়াই সুজনবাবু এসে আমাদের থেকে খোঁজ খবর নিতে থাকে তার স্ত্রীর ব্যাপারে। আর প্রতিবারের মতো আমাদের একটাই উত্তর থাকে, সুজাতা দেবীর কোনো খবর আমরা পাইনি। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। সুজাতা দেবীর যে আর কোনো খবর পাওয়া যাবে না এ কথা মনে প্রাণে সুজনবাবু বিশ্বাস করে নেয়। তাই রথিজিতের বাড়ি আসাও তিনি কমিয়ে দিয়েছেন। রথিজিতের খুব মন খারাপ। জীবনে হয়তো এটাই তার প্রথম কেস যেটাও সমাধান করতে পারেনি। রথিজিতের অসহায়তা আমি খুব ভালো করে বুঝতে পারি। এর কিছু মাস পর আমরা থানায় নিধুবাবুর সাথে দেখা করতে যাই। সুজাতা দেবীর কথা আমরাও প্রায় ভুলতেই বসেছিলাম। সুজনবাবু আশা প্রায় ছেড়ে দিয়েছেন। মাঝে মাঝে ওনার সাথে দেখা হয়, কিন্তু আর তিনি সুজাতা দেবীর কোনো কথা জিজ্ঞাসা করেন না। তবে রথিজিতের খুব খারাপ লাগে। থানায় গিয়ে দেখলাম নিধুবাবুও খুব অস্থির। জিজ্ঞাসা করতেই উনি বললেন, বাগবাজারে একটা বাড়িতে খুন হয়েছে, আর সেই খুনের তদন্ত করতেই আমি ওখানে যাচ্ছি। কথাটা শুনে রথির জিজ্ঞাসা করল, কেন খুন হয়েছে সেটা জানতে পেরেছেন? হ্যাঁ, বাড়িতে কেউ থাকতো না। যিনি খুন হয়েছেন তিনি একাই থাকতেন। বয়স ওনার ওই 60 থেকে 65 হবে। বাড়িতে কাজের লোক ছিল। সকালবেলায় তারাই প্রথম ডেড বডি দেখে। এখন এতটাই আমি জানি, ওখানে গিয়ে সব ব্যাপারটা আমি জানতে পারবো। আবার সেই চুরির কথা শোনার পর রথির বলে উঠল, আচ্ছা নিধুবাবু, আমরা কি আপনার সাথে যেতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা গেলে তো আমি খুবই খুশি হব। এরপর আমরা নিধুবাবুর সাথে সেই বাড়িতে গেলাম যেখানে খুন হয়েছে। বডি এখনও বিছানার নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গলার নলি কেটে খুন করা হয়েছে। বেশ ধারালো কোনো জিনিস দিয়ে খুনটা করা হয়েছে। ডেড বডি দেখে রথির বলে উঠল, আচ্ছা, বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ নেই, শুধু ওই দুজন কাজের লোক আর ওই যে দেখছেন বাড়ির কাজের লোক, আর ওটা হচ্ছে ওর মেয়ে। ও এই দুজনই এই বাড়িতে থাকতো। তারাই প্রথমে ডেড বডিটা দেখেছে। আমি তাকিয়ে দেখলাম একজন মাঝবয়সী লোক, আর তারই পাশে দাঁড়িয়ে আছে বোরখা পরে একজন মহিলা। পোশাক আর বেশভূষা দেখে মনে হলো না তারা হিন্দু না মুসলমান। আর তখনই রথিত বলে উঠল, আচ্ছা বেশ,
তাহলে আমি এদের কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। না না, কোনো অসুবিধা নেই, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, বলছি তোমাদের নাম কি? স্যার, আমার নাম মকবুল হাসান, আর আমার বেটিয়ার নাম সালমা বেগম। বিয়ে হয়েছিল, তবে শ্বশুর বাড়িতে মেয়েটাকে অনেকে কষ্ট দিত, তাই আর আমি ওকে শ্বশুর বাড়িতে পাঠাইনি, আমার কাছেই রেখে দিয়েছি। আমরা এই বাবুর বাড়িতে বেশি দিন না, ওই ধরুন কিছু মাস হয়েছে কাজ করছি। বাঙালি ঘরে তো আর আমাদের কোনো কাজ দেবে না, উনি নিজেও মুসলমান ছিলেন, তাই আমাদের কাজ দিয়েছেন। মালিক বড় ভালো মানুষ ছিলেন গো, কে যে এমন পাপ কাজ করলো কে জানে। কে সবার প্রথম এই মৃতদেহ দেখেছিল? বাবু, আমি 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 সবার আগে দেখেছিলাম। আসলে স্যার, সকালবেলায় আজান দেওয়ার আগেই আমরা উঠে যেতাম, বাবুও উঠতো, তারপর আমরা তিনজনে, মানে আমার মেয়েও সাথে থাকতো। বাবু আমাদের কাজের লোক মনে করতো না, তাই একসাথেই আমরা সকালের আজান দিতাম, আল্লাহর নাম করতাম। ঘুম থেকে উঠে দেখি বাবুর ঘরের দরজা খোলা, কিন্তু বাবু এখনো আসছেন না। তাই আমি বাবুকে ডাকতে এসেছিলাম, আর এসেই আমি বাবুকে এই অবস্থায় দেখি। তখন বাড়িতে অন্য কাউকে দেখোনি? না বাবু, কাউকে দেখিনি। বাড়িতে এত বড় একটা খুন হয়ে গেল, আর তোমরা কেউ কিছু শুনতেও পেলে না, আর কাউকে দেখতেও পেলে না? না বাবু, আমি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, আর আমার মেয়েটা কানে শুনতেও পায় না, কথাও বলতে পারে না, তাই কাল রাতে কিছু শব্দ হলেও আমি শুনতে পাইনি। তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, আর আমার বিটিয়া তো বুঝতেই পারছেন। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। বলছি, বাড়িতে কি কিছু চুরি হয়েছে? সেটা তো জানি না আমরা, কি করে জানবো বলুন? আচ্ছা, বেশ। তারপর নিধুবাবু সাবধানে আলমারি খুলে সমস্ত কিছু দেখতে শুরু করলেন, সরাসরি হাত লাগালেন না। চুরির জন্য বা যদি খুন হয়ে থাকে তাহলে খুনির হাতের ছাপ পাওয়া যেতে পারে এই আশায়। তবে ভালো করে পরীক্ষা করেও কোনো হাতের ছাপ পাওয়া গেল না। তবে আলমারিতে কোনো টাকা পয়সা গহনা কিছুই দেখতে পেলেন না, তাই প্রাথমিকভাবে ধারণা করা গেল যে হয়তো চুরির উদ্দেশ্যেই খুন করা হয়েছে। কাজের লোকেদের জিজ্ঞাসা করেও তেমন কিছুই জানতে পারলেন না, তাই পাড়ার কিছু লোকজনকেও ডাকা হলো। তারা এসে বলতে শুরু করলো যে আব্দুল কাদির বাবুর অনেক টাকা পয়সা ছিল, সঙ্গে ওনার স্ত্রীরও নাকি অনেক সোনাদানা ছিল, কিন্তু যখন ওগুলো পাওয়া যাচ্ছে না তার মানে চুরি হয়েছে নিশ্চয়ই। তাই নিধুবাবু বলল, নিশ্চিত চুরির জন্যই এই খুনটা হয়েছে। বাড়িতে যেহেতু দুজন কাজের লোক ছিল তাই সবার প্রথমে তাদের ঘরেই তল্লাশি করা হলো। পুলিশের কাছে সবাই সন্দেহের তালিকায়, তাই তাদের ঘরে ভালো করে তল্লাশি করেও পুলিশ কিন্তু চুরি যাওয়া কোনো জিনিস তাদের ঘরে খুঁজে পেল না। পুলিশ হতাশ হলো, এবার কি করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। বাড়ির চারিদিকে খুব ভালো করে দেখতে লাগলো। এমন সময় রথিজিৎ আমাকে ডাক দিল। আমি গিয়ে রথিজিতের কাছে গিয়ে দাঁড়ালাম আর জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলো তো? রথিজিৎ আস্তে আস্তে হাতের ইশারায় কিছু একটা দেখালো। আমি দেখলাম ঘরের বাইরে জানলার কাছে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। আমি রথিজিৎকে বললাম, আব্দুল কাদির বাবু তো ঘরের ভেতরে পড়ে আছেন, তা রক্ত তো ওখানেই যা পড়েছে, যা মানে পড়ার আর কি, কিন্তু বাইরে রক্ত এলো কীভাবে? রথিজিৎ বলল, হয়তো খুনির হতে পারে। খুনের সময় তার হাতে হয়তো আঘাত লেগেছে, আর তার থেকেই হয়তো এই রক্ত পড়েছে। ঠিক বলেছ তুমি, হতেই পারে এটা খুনির রক্ত। এরপর সেই রক্তের কিছুটা স্যাম্পেল হিসেবে তুলে নেওয়া হলো।
রথিজিৎ সেটা নিজের কাছে রাখল। তখনই নিধুবাবুকে কিছু বলল না। ও বাড়ি থেকে বেরিয়ে এসে রথিজিৎ নিধুবাবুকে সমস্ত ঘটনাটা বলল। সেটা শোনার পর নিধুবাবু সেই রক্তের পরীক্ষা করায়, সাথে আব্দুল কাদির বাবুর রক্তের সাথে সেই রক্তের পরীক্ষা মিলিয়ে দেখা হয়। কিন্তু দুই রক্ত আলাদা, তাদের রক্তের গ্রুপও আলাদা। আর তখনই আমরা নিশ্চিত হলাম যে ওই রক্ত খুনির হতে পারে। পুলিশের কাছে অপরাধীদের রক্তের যে রিপোর্ট ছিল, সেই রিপোর্টের সাথে রক্তের গ্রুপ মিলিয়ে দেখা হলো, আর তাতেই এক আশ্চর্যজনক খবর বেরিয়ে এলো। এরপর একদিন আমরা আবার আব্দুল কাদির বাবুর বাড়িতে গেলাম। বাড়ির কাজের লোকেদের বাড়ি থেকে বের হতে দেয়নি। 3 থেকে 4 জন কনস্টেবল সেই খুনের দিন থেকেই পাহারায় বসানো হয়েছিল। পাড়ার কজন প্রতিবেশীদেরও ডাকা হলো। বাড়ির চারপাশে আরও পুলিশ কনস্টেবল রাখা হলো। সেখানে এসে রথিজিৎ বলে উঠল, খুনি ধরা পড়েছে। তাই নাকি স্যার? কি করে? আসলে খুনির রক্ত পাওয়া গেছে। বুঝলাম না, আপনি বলছেনটা কি? বুঝবেন নিমাইবাবু, বুঝবেন। কথাটি শোনার সাথে সাথেই যেন মনে হলো উনি আকাশ থেকে পড়লেন। রথিজিৎ কিছু বলতে যাবে এমন সময় উনি জামার পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে নিজের মেয়ের গলার উপর রাখলেন। সেটা দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম। এটা উনি কি করছেন? ধরা পড়ে কি ওনার মাথাটা খারাপ হয়ে গেল? নিজের মেয়ের গলাতেই ছুরি রেখেছেন। আর তখনই রথিজিৎ হেসে বলে উঠল, কি করছেন আপনি নিমাইবাবু? নিজের মেয়ের গলাতেই ছুরি রেখেছেন? রথিজিতের কথা শেষ না হতেই নিমাইবাবু জোরে হেসে উঠলেন আর বললেন, কি মেয়ে? কে মেয়ে? কাহার মেয়ে? ও আমার মেয়ে না। ওকে তো রেখেছিলাম আমার কাজের জন্য। এখন বুঝতে পারছি আমার আর ওকে কাজে লাগবে না, তাই আমাকে বাঁচতে হলে ওকেই লাগবে। তাই বলছি, আমাকে এখান থেকে যেতে দিন। আর তখনই দেখলাম সেই বোরখা পরা মহিলা কথা বলে উঠল। আমরা তো শুনে আরেক দফা চমকে উঠলাম। এই বোবা কালা বলতেও পারে, আবার শুনতেও পায়। সেই মেয়ে নিজের বোরখার পর্দা তুলতে শুরু করল। আমাকে বাঁচান পুলিশ বাবু, আমাকে বাঁচান। বোরখার পর্দা সরিয়ে আমরা যাকে দেখলাম তাকে দেখে তো আমাদের চোখে বিশ্বাস হচ্ছিল না। আমরা কাকে দেখছি? এমন সময় রথিজিৎ বলে উঠল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে নিমাইবাবু, আপনি যেতে পারেন, তবে ওনার কোনো ক্ষতি আপনি করবেন না। এই কথা শুনে নিমাইবাবু আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। যদিও বাইরে পুলিশ ছিল, কিন্তু বোরখা পরা মহিলার গলায় ছুরি রেখেই টানতে টানতে সদর দরজার কাছে নিয়ে এসে গাড়িতে উঠতে যাবে, ঠিক এমন সময় পিছন থেকে রথিজিৎ নিমাইবাবুর হাত চেপে ধরল। একটা জোরে আঘাত করার পর ছুরিটা মাটিতে পড়ে গেল। মহিলা দৌড়ে পুলিশের কাছে চলে যায়। নিমাইবাবুকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হয়। ওদিকে সুজনবাবুকে খবর দেওয়া হলে সুজনবাবু থানায় এসে উপস্থিত হন। বহু মাস পরে নিজের স্ত্রীকে সামনে দেখে সুজনবাবুর চোখে জল চলে আসে, সাথে সুজাতা দেবীর চোখেও জল চলে আসে। কি বলবে দুজনে সেটাই বুঝে উঠতে পারছিল না। মুখের ভাষা যেন হারিয়ে গিয়েছে দুজনের। এমন সময় রথিজিৎ বলে উঠল, সুজাতা দেবী, এবার আপনি সব কিছু প্রথম থেকে বলুন। বাবার যখন অনেক দিন ধরে কোনো খবর পাচ্ছিলাম না, তখন আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপর একদিন সকালবেলায় বাবার একটা স্বপ্ন দেখলাম। সেটা দেখে আরও মনটা খারাপ হয়ে গেল। সুজনকে বললাম আমি বাবাকে দেখতে যাব। ওর অফিসে ছুটি ছিল না, তাই আমাকে একা বাসে চাপিয়ে দিয়েছিল। ঠিক সময় আমি বাড়ি পৌঁছে যাই। বাড়ি গিয়ে ওকে আমি চিঠিও লিখেছিলাম। তবে সেখানে গিয়ে দেখলাম বাবার অবস্থা সত্যিই খুব খারাপ। বাবার সাথে ওই লোক ছিল, আগে বাড়িতে যেসব লোকেরা ছিল তাদের আর দেখতে পেলাম না। দেখলাম তার জায়গায় নতুন নতুন কাজের লোক। সেই লোক নিজের পরিচয় দিয়েছিল বাবার দূর সম্পর্কের ভাই হিসাবে।
যদিও আমি তাকে কোনোদিনও দেখিনি। বাবার অবস্থা ভালো ছিল না, তাই কিছু বলার মতন বাবার পরিস্থিতিও ছিল না। আমি ওখানে ঠিকঠাকই ছিলাম। তবে একদিন আমি দেখলাম বাবার হাতের ছাপ কোনো একটা কাগজে ওই লোকটা নিচ্ছে। আমি দেখেই সঙ্গে সঙ্গে ওনাকে প্রশ্ন করলাম, কিন্তু উনি কিছুতেই সেই কাগজ আমাকে দেখাতে রাজি হলেন না। আমি জোর করলাম, আর তখনই উনি একটা ছুরি বের করে আমার দিকে তাক করলেন আর বললেন, আমি যদি বেশি প্রশ্ন করি তাহলে আমাকে এখানে মেরে রেখে দেবে। তারপর আমি বাড়ির সবাইকে ডাকাডাকি চিৎকার করতে লাগলাম, কিন্তু ওরা যে ওনার লোক ছিল সেটা আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারলাম বিপদ ঘনিয়ে এসেছে, কিছু একটা করতেই হবে। তারপর থেকে আমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে শুরু করলো। একটা সময় আমাকে তো দড়ি দিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখতো, বাবার সাথে দেখা করতে দিত না। ওভাবেই ছিলাম। তারপর তো একদিন সুজন এলো। ততদিনে বাবা সমস্ত সম্পত্তির উপর বাবার হাতের ছাপ নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু সুজন এসেই ওনার বিপদ বাড়ালো। তবে পুলিশ নিয়ে এলে ওই লোক আমাকে বলে, যদি সত্যি কথা বলে দিই তাহলে সুজনকে ওরা মেরে ফেলবে, সাথে আমার বাবাকেও। সেই ভয়ে আমি তখন সেদিন সব মিথ্যে কথা বলি। তারপর সুজন চলে যায় বাড়ি থেকে, আমাকে বের হতে দিত না। এর মধ্যে একদিন ওই লোক খবর পায় সুজন নাকি কলকাতায় ফিরে গেছে, তাই এখন তার পথের রাস্তা সম্পূর্ণ ফাঁকা। আর বাবার অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল। শুনতে পেলাম বাবা নাকি আর নেই, মারা গেছে। তবে হঠাৎ করে মারা গেল এটা শুনে আমি অবাক হয়েছিলাম। তারপর শুনতে পেলাম ওই লোকই নাকি বাবাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। খবর পেয়ে আমি খুব কান্নাকাটি করলাম, কিন্তু আমাকে আবার সুজনের ভয় দেখালো। বাবার মৃতদেহটা বাড়ি রান্নাঘরের পিছনে পুঁতে রাখলো। তারপর বাড়ি বিক্রি করে দিয়ে আমাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লো। আমি বলেছিলাম আমাকে ছেড়ে যেতে, কিন্তু ওই লোকগুলো আমাকে ছাড়লো না। বললো আমাকে ছেড়ে দিলেই নাকি আমি পুলিশের কাছে গিয়ে সব ঘটনা বলে দেব। ওই জন্যই আমাকে উনি ওনার সাথে রেখেছিলেন। তারপর আমি অনেক চেষ্টা করেছি ওনার হাত থেকে পালানোর, কিন্তু পারিনি। উনি সবসময় আমাকে নজরে রাখতেন, কখনো কখনো চুরি করতেন আমাকে সাথে নিই। আপনারা তো শুনে থাকবেন, মাঝে একবার এক মেয়ের কান্নার আওয়াজ শোনা গিয়েছিল। সেই মেয়েটা আমিই ছিলাম। এইভাবেই তিনি আমাকে অবলম্বন করে চুরির কাজ করে যেতেন দিনের পর দিন। তারপর পুলিশের নজরদারি বাড়ানো হলে তিনি ওই কাজ বন্ধ করে দেন। তারপর ওই কাজ বন্ধ করে নিয়ে ছদ্মবেশ নিলেন সাধু বাবার। আর ওনার সাথে আমি মেয়ে হিসাবে ছিলাম। তখন উনি অনেক বাড়িতে চুরি করেছেন, আমি সব কিছু সাক্ষী। তারপর উনি খবর পেলেন আব্দুল কাদের বাবু, ঠিক আমার বাবার মতন। ওনারও কোনো আত্মীয় স্বজন ছিল না, তাই উনি রান্নার লোকের কাজের ছদ্মবেশে এই বাড়িতে থেকে গেলেন। তারপর অনেক দিন অপেক্ষা করার পর ওই লোক আব্দুল কাদের বাবুকে খুন করলেন। তারপর সব সোনা দানা গয়না উনি চুরি করে কোথাও যেন একটা রেখে এলেন। সে ব্যাপার আমি কিছু জানি না, সেটা ওনাকে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন। তারপর তো আপনারা সবই জানেন। সব শুনে রথিজিৎ বলে উঠল, দেখুন সুজাতা দেবী, আমরা মানছি আপনি যা করেছেন তা ওনার ভয়ে করেছেন, বাধ্য তাই করেছেন, কিন্তু আপনিও একজন অপরাধী। অপরাধমূলক কাজে সহায়তা করার জন্য আপনি শাস্তি পাবেন। তবে আমি মহামান্য আদালতের কাছে আর্জি জানাবো যেন আপনার শাস্তির মেয়াদ কম হয়। সুজনবাবুর সব কিছু শুনে একটু দুঃখ হলো, কিন্তু সুজাতা দেবী যে বেঁচে আছে আর ঠিক আছে এটা শুনে তিনি খুব খুশি হলেন। আদালতে নিমাইবাবু ওরফে হারাধন মাঝি ওরফে মকবুলকে তোলা হয়। নিমাইবাবু একজন পাক্কা চোর, অনেক চুরির ঘটনা উনি ঘটিয়েছেন, কিন্তু ধরা পড়েননি। আদালত রায় দিল ওনার যাবজ্জীবন কারাদণ্ডের, আর সাথে সুজাতা দেবীকে 3 মাসের জেল ঘোষণা করলেন। 3 মাস পর সুজাতা দেবী বাড়ি ফিরে যান। সুজনবাবু একদিন আমাদের সবাইকে ডেকেছিলেন ওনার বাড়িতে। রথিজিৎকে উনি পারিশ্রমিক দিতে চেয়েছিলেন, কিন্তু রথিজিৎ তা নেয়নি।